তো আজকে আমাদের লেকচার 2 ক্লাস 9 এর লেকচার 2 পরিমাপ চ্যাপ্টার। তো সেখানটা আমরা গতকাল যেটা পড়ে এসেছিলাম লাস্টের দিকে আমি বলছি 1 সেকেন্ড কাকে বলে, 1 কিলোগ্রাম কাকে বলে, 1 মিটার কাকে বলে। তো আজকে আমরা যেটা পড়বো, তো বাকি টপিকস গুলোর মধ্যে আরো হয়তো দুটোখানি লেকচার লাগবে। তো আজকের যে লেকচারে রয়েছে প্রথম হচ্ছে কি আয়তন কাকে বলে। প্রথম আয়তন কাকে বলে। আয়তন না, আয়তনের ডেফিনেশন যদি আমি দিতে চাই যে কোনো বস্তু বা পদার্থ নিতে পারি, কোনো বস্তু ত্রিমাত্রিক দেশে মানে যেখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটা অক্ষই থাকবে, ত্রিমাত্রিক দেশে যতটুকু স্থান দখল করে তাকে আয়তন বলে। তো আয়তন নির্ণয়ের ফর্মুলা কি ছিল না, আয়তন আমরা কিভাবে বার করব না, আয়তন বার করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। ক্লিয়ার? তো আয়তনের যদি আমি আয়তনকে আমরা কি বলে থাকি ভলিউম। তো ভলিউমের যদি আমরা সিজিএস পদ্ধতিতে একক যদি বার করতে চাই তাহলে দৈর্ঘ্যেরও সিজিএস একক দরকার, প্রস্থেরও সিজিএস একক দরকার, উচ্চতারও সিজিএস একক দরকার। তো দৈর্ঘ্যের সিজিএস একক হচ্ছে কি সেন্টিমিটার, প্রস্থ একটা সরলরৈখিক দূরত্ব তারও আমি একক কি নেব সিজিএস এর সেন্টিমিটার, উচ্চতা একটা সরলরৈখিক দূরত্ব তারও সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার, তার মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে আয়তনের সিজিএস পদ্ধতিতে কি একক বেরোলো সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। যদি এই আয়তনের এসআই পদ্ধতিতে একক যদি বার করতাম তাহলে দৈর্ঘ্যের আমাকে এসআই পদ্ধতিতে একক মিটার নিতে হতো, প্রস্থের নিতে হতো মিটার, উচ্চতারও নিতে হতো মিটার। তো তাদেরকে একে অপরের সাথে কি করতাম গুণ করতাম, দিয়ে ফাইনালি কি পেতাম মিটার কিউব। তাহলে আয়তনের এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার কিউব। তো আয়তনের আরো একটা একক হয়ে থাকে যেটা হচ্ছে 1 লিটার। 1 লিটার, তাহলে 1 লিটার কাকে বলে না, 1 লিটারের ডেফিনেশন যদি তুমি নিতে চাও তাহলে দেখো যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেন্টিগ্রেড লিখি উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের ভরকে 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের 1 কিলোগ্রাম বিশুদ্ধ জল যে আয়তন দখল করে বা যে পরিমাণ আয়তন দখল করে, সুন্দর ভাষা দিতে গেলে বারবার মুছতে হচ্ছে, একটু ধৈর্য ধরবে, যে পরিমাণ আয়তন দখল করে তাকে 1 লিটার বলে। তাহলে 1 লিটারের ডেফিনেশনে আমরা দেখতে পাচ্ছি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জল যে পরিমাণ আয়তন দখল করে। দেখো এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কেনই বা মেনশন করা থাকে, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 1 লিটারের ডেফিনেশনে কেন মেনশন করা আছে। যদি আমরা দেখি যে তরলের প্রসারণ চ্যাপ্টারে যদি আমরা দেখি যে তরলের আয়তন উষ্ণতার পরিবর্তনের সহিত কেমন না সমানুপাতিক। তার মানে বুঝতেই পারছি যে তরলের আয়তন V প্রপোর্শনাল টু T। তাহলে উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি আয়তন কি হবে বৃদ্ধি পাবে, উষ্ণতা যদি আমি হ্রাস করি আয়তন কি হবে হ্রাস পাবে। সিম্পল জিনিস, এটা তরলের প্রসারণ থেকে পেয়েছি। তো আমরা যে কোনো তরলের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, যে কোনো তরল, সাপোজ ধরো এইদিকে আমি উষ্ণতার অক্ষ নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আমি উষ্ণতার অক্ষ নিলাম যেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে, আর ওয়াই অক্ষ বরাবর আমি কি নিলাম আয়তন অক্ষ নিলাম যেটা হচ্ছে ধরো সিসিতে, কিসে নিলাম সিসি একক কিউবিক সেন্টিমিটার। তো আমি যে কোনো তরলের ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি যে উষ্ণতা হ্রাস করলে, কোন একটা তরলের উষ্ণতা আমি যদি হ্রাস করতে থাকি তাহলে তার আয়তনও ধীরে ধীরে কি হবে হ্রাস পাবে। আয়তনও ধীরে, ছবিটা কেমন হলো, তা উষ্ণতা যদি আমি হ্রাস করি তাহলে আয়তনও ধীরে ধীরে কি হবে হ্রাস পেতে থাকবে, এরকম পেতে থাকবে।
অন্য ধরো এটা আমি নিলাম, ধরো HG নিলাম, পারদের ক্ষেত্রে নিলাম। এমনি করে অন্য একটা তরল পদার্থ নিলাম, ধরো অন্য কোনো অ্যালকোহল নিলাম, তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে ধরো এরকম করে হ্রাস পেতে, তাহলে উষ্ণতা কমাচ্ছি আয়তন কমতে আছে, উষ্ণতা কমাচ্ছি আয়তন। তাহলে আমরা ব্যাকে যদি দেখি উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অন্য যে কোনো তরল পদার্থের ক্ষেত্রে যদি আমি দেখি, এটা আমি কি নিয়েছি, অ্যালকোহলের ক্ষেত্রে নিয়েছি, লিখে রাখলাম অ্যালকোহল। আমি যদি HCl তরল পদার্থের ক্ষেত্রে যদি দেখি, HCl তরল পদার্থের ক্ষেত্রে, তাহলে উষ্ণতা হ্রাস করলে আয়তন ধীরে 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 হ্রাস পেতে আছে। উষ্ণতা যেমন কমাচ্ছি আয়তন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তার মানে কি উষ্ণতা ধীরে ধীরে বাড়াচ্ছি তো আয়তন ধীরে ধীরে বাড়তে আছে। তাহলে এটা আমি কার ক্ষেত্রে নিচ্ছি, না HCl তরল পদার্থের ক্ষেত্রে। তো আমি জল নিইনি, তো জলের ক্ষেত্রে একটু আলাদা রকমের হয়ে থাকে। জলের ক্ষেত্রে কেমন হয়ে থাকে না, জলের ক্ষেত্রে গ্রাফটা একটু ভালো করে আমরা লক্ষ্য করব। এক্স অক্ষ বরাবর আমি কিনেছি ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা উষ্ণতার অক্ষ। ওয়াই অক্ষ বরাবর আমি সিসি এককে নিয়েছি, যেটা হচ্ছে আয়তন অক্ষ। ক্লিয়ার হচ্ছে? তো এটা হচ্ছে কি 0 0, মানে মূল বিন্দু, তাই না? তো এদিকে আসছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এদিকে আসছে সিসি এককে, 1 সিসি, 2 সিসি, 3 সিসি, 4 সিসি, 5 সিসি, 6 7 8 9 10। আমি মেনে নিলাম যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন কত ছিল না 10 সিসি। তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হচ্ছে কত, 10 সিসি। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক নিলাম। কার ক্ষেত্রে নিচ্ছি, অনলি জলের। এটা হচ্ছে জলের, এটা হচ্ছে জলের। জলের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে উষ্ণতা আমি হ্রাস করব, তার মানে 14 ডিগ্রিতে কি হবে, এর থেকে ডেফিনেটলি একটু হলেও কম আসবে। ডেফিনেটলি কি হবে, একটু হলেও কম আসবে। 13তে হলে কি হবে, আরেকটু কম আসবে। 12তে হলে কি হবে, আরেকটু কম আসবে। কেন না, আমি উষ্ণতা হ্রাস করলে আয়তন আমার হ্রাস পাওয়ার আছে। দেখো 12তে আমি করেছি, 12তে কত হয়েছে, যে আয়তনটা হয়েছে 13তে দেখো আয়তনের পরিমাণটা আগে যা ছিল এখন তার পরিমাণটা কিছুটা হলেও কমেছে, লক্ষ্য করো। তো ধীরে ধীরে আমি যতই আমি উষ্ণতা হ্রাস করতে আছি, এটা হচ্ছে কত 0 1 2 3 4, এটা হচ্ছে 4 5 6 7 8 9 10 11, এটা হচ্ছে 11। আমি যদি 10-এ যদি করি, 10-এ যদি করি, আয়তন আরো হ্রাস পাবে। আয়তন কি হবে, আরো হ্রাস পাবে। আমি যদি 8-এ করি, আরো আয়তন হ্রাস পাবে। আয়তন কি হবে, আরো হ্রাস পেতে আছে। তাহলে ধীরে ধীরে এই পয়েন্টগুলোকে যদি আমি যোগ করি, এই স্থানাঙ্কগুলোকে যদি আমি যোগ করতে থাকি, তাহলে যোগ করলে কি আসবে, এরকম একটা গ্রাফ পাচ্ছি না। তো আমি যদি 6-এ দেখি, 6-এ তাহলে কি দেখবো, আরো আয়তন হ্রাস পেতে আছে। তাহলে এই স্থানাঙ্কটাকে আমি কি করলাম, যোগ করলাম। আমি যদি 5-এ দেখি, আরো আয়তন হ্রাস পেতে আছে। ক্লিয়ার? আমি যদি 4-এ দেখি, আয়তন আরো হ্রাস পেতে আছে। চারে দেখি আয়তন আরো হ্রাস পাচ্ছে। আমি যদি 3-এ দেখি, তাহলে আমি কি দেখবো, 4-এ কি দেখেছি, আয়তন হ্রাস পেয়েছে। 4-এ দেখো, 4-এ দেখো আয়তন কি হয়েছে, একটু মোটা কালি দিয়ে দিই। 4-এ দেখো আয়তন কি হয়েছে, হ্রাস পেয়েছে। 4-এ দেখো আয়তন হ্রাস পেয়েছে। 3-এ কত হবে, আরো কম হবে না। আরো যদি আমি উষ্ণতা কমাই না, আয়তন হ্রাস না পেয়ে, আয়তন হ্রাস না পেয়ে বৃদ্ধি পেতে থাকে। তাহলে 4-এ আয়তন যতটুকু হয়েছিল, 3-এ কি দেখলাম, আয়তন বৃদ্ধি পেয়ে গেল। 3-এ কি হয়েছে, আয়তন বৃদ্ধি পেয়েছে। লক্ষ্য করো 3-এ কি হয়েছে, আয়তন বৃদ্ধি পেয়েছে। তারপরে 2-এ দেখবো আরো আয়তন বৃদ্ধি পেয়েছে। 2-এ কি দেখতে পাচ্ছি, আরো আয়তন বৃদ্ধি পেতে আছে। তাহলে এই পয়েন্টগুলোকে যদি আমি যোগ করি, তাহলে আমি কি দেখবো, এইরকমই একটা লেখচিত্র পেতে আছে। 1-এ কি দেখবো, আরো বৃদ্ধি পেতে আছে। 0-তে কি দেখবো, আরো বৃদ্ধি পেতে আছে। তাহলে গ্রাফটা কি দাঁড়ালো না, গ্রাফটা ফাইনালি যদি আমি একটু সুন্দর করে বানাই, গ্রাফটা এইরকমই দাঁড়াচ্ছে। তাহলে এইখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি কি দেখতে পাচ্ছি না, আয়তন হচ্ছে সর্বনিম্ন। 4 ডিগ্রি সেন্টিগ্রেডে
আয়তন কি দেখতে পাচ্ছি, আয়তন হচ্ছে সর্বনিম্ন, একদম নিম্নমানের, আয়তন হচ্ছে সর্বনিম্ন, তাই না? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন তাহলে সর্বনিম্ন জলের আয়তন ধরে যে আয়তনটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি 1 লিটার। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এদিকে উষ্ণতার গ্রাফ, ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতার অক্ষ, এদিকে হচ্ছে ভলিউমের অক্ষ সিসি স্কেলে। তাহলে উষ্ণতা যতই কমাতে আছি আয়তন ততই ধীরে 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 কি হতে আছে, কমতে আছে, আয়তন ততই ধীরে ধীরে, যেই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে এলো আয়তন সর্বনিম্ন, 4 ডিগ্রি থেকে আরো কম উষ্ণতা আমি কি দেখতে পাচ্ছি, আয়তন ধীরে ধীরে আবার বাড়তে পারছে। তো এটা হচ্ছে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বলা হয় যে স্যার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে গ্রাফটা কি হতে থাকে, তাহলে তারপরে গ্রাফ অনেকেরই জানার ইচ্ছে প্রকাশ করে থাকে। তো আমি ফাইনালি একটা গ্রাফ দিচ্ছি, লক্ষ্য করো, দেখো তো জলের ক্ষেত্রে, অনলি জলের ক্ষেত্রে এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার অক্ষ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আয়তনের অক্ষ সিসি স্কেলে, কিউবিক সেন্টিমিটারে। তো দেখতে পাই কি না, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন সর্বনিম্ন হয়, তারপরে কি হতে থাকে, তারপরে আয়তন ধীরে ধীরে বাড়তে থাকে। তো এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে -1 ডিগ্রি আছে, -1 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তো -1 ডিগ্রি সেন্টিগ্রেডে আবার আয়তন কোত্থেকে শুরু হয়, হঠাৎ করে এই জায়গায় আয়তন আবার বৃদ্ধি পেয়ে যায়। তো বৃদ্ধি, খুব একটা বৃদ্ধি না পেলেও আমি অনেকটা বাড়িয়ে দিলাম, এইরকম জায়গায় এলো। তো বৃদ্ধি পাওয়ার পর তো আবার আয়তন কি হতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে, আয়তন আবার কি হতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে। তো এই পোর্শনটা জানার দরকার নেই। তো আমি মোদ্দা কথা একটা জিনিস বলতে চাই, 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, যেটা প্রত্যেকটা তরলের ক্ষেত্রে হয়ে থাকে, যে আয়তন ধীরে ধীরে কমতে থাকে, সে জায়গায় 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তো জলের ক্ষেত্রে কি হয়, আয়তন হ্রাস না পেয়ে আয়তন বৃদ্ধি পেতে থাকে। লিখে দিই, প্রত্যেক তরলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ভি প্রপোর্শনাল টু টি, এই যে সূত্রটা, যে উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাচ্ছে, টি পর্যন্ত ভি প্রপোর্শনাল টি সূত্র মেনে চলে। কিন্তু জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ভি প্রপোর্শনাল টু টি সূত্র মেনে চলে না। কি মেনে চলে না, যে উষ্ণতা হ্রাস করলেও আয়তন হ্রাস না পেয়ে বৃদ্ধি পেতে থাকে, এটাই হচ্ছে কি মেনে চলে না। যার জন্য এই রকম প্রসারণ, শুধু এইখান থেকে এইটুকু পর্যন্ত এই রকম উল্টো প্রসারণ, মানে বিপরীত প্রসারণকে আমরা কি বলে থাকি, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে এই রকম প্রসারণটাকে আমরা কি বলে থাকি, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ক্লিয়ার? এইরকম প্রসারণটাকে আমরা বলবো জলের ব্যতিক্রান্ত প্রসারণ। সাথে সাথে আয়তন দেখার সাথে সাথে আমরা একটু ফলো করব যে ঘনত্ব ব্যাপারটা কি। আমি একটু এই সাইডে রাফ করে দিচ্ছি, সাইডে রাফ। তাহলে 4 ডিগ্রি তাহলে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ থাকে কেন, বলতে পারবো যে 0 এইটা বলতে পারবো যে প্রত্যেক তরলের ক্ষেত্রে দেখা যায় যে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত ভি প্রপোর্শনাল টু টি সূত্র মেনে চলে, কিন্তু জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত ভি প্রপোর্শনাল টু টি সূত্র মেনে চলে না। তাহলে অর্থাৎ উষ্ণতা হ্রাস করলেও আয়তন হ্রাস না পেয়ে বৃদ্ধি পেতে থাকে। তার জলের এইরূপ প্রসারণকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়, এই কারণে জলের সর্বনিম্ন আয়তনকে ধরে যে পরিমাণ আয়তন পাওয়া যায়, 1 কেজি ভরের জলের যে পরিমাণ আয়তন পাওয়া যায় তাকে আমরা বলবো 1 লিটার। ধীরে 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 লিখে নিতে পারো খাতায়। তো এরপরে আমরা একটু পেছনে গিয়ে স্কিপ, মানে ধীরে ধীরে একটু শুনে লিখে নিতে পারো সংজ্ঞাটা, যে 4 ডিগ্রি লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ করা থাকে কেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেও থাকে, ভালো কোশ্চেন।
যে কোশ্চেনটা লিখে দিই যে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উল্লেখ থাকে কেন, তার সাথে সাথে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে। ব্যাস এই এই লেখা থেকেই আস্তে করে ধীরে ধীরে আমরা লিখতে পারবো। তো নেক্সট আসছে কি আমাদের ঘনত্ব। নেক্সট টপিকস আমাদের কি না ঘনত্ব। ঘনত্ব ব্যাপারটা কি না ঘনত্ব এই যে পরিমাপক বিষয়টাকে পরিমাপ করতে গেলে কিভাবে পরিমাপ করতে হয় না ভরকে আয়তন দ্বারা ভাগ করলে যে বিষয়টা আমরা পাই সেটাই হচ্ছে কি ঘনত্ব। ভরকে আয়তন দ্বারা ভাগ করলে যে বিষয়টা আমরা পেয়ে থাকি তাকে আমরা বলছি ঘনত্ব। তাহলে ঘনত্বের ডেফিনেশন আমরা কিভাবে বানাবো না আয়তনের পরিমাণটাকে আমরা কি করব একক আয়তনের কোনো বস্তু ভরকে আমরা কি বলবো ঘনত্ব। একক আয়তনের কোনো বস্তুর ভরকে আমরা বলবো যে একক পরিমাণ আয়তন নিচে ওই বস্তুটার ভরটাই হবে কি তার ঘনত্ব। তাহলে ঘনত্ব হচ্ছে কি ডেনসিটি, ভর হচ্ছে কি এম, আয়তন হচ্ছে ভি। তাহলে ডি ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে ঘনত্বের যদি আমাকে সিজিএস পদ্ধতিতে একক বার করতে হয় তাহলে ভরের সিজিএস পদ্ধতিতে একক লাগবে। ভরের সিজিএস পদ্ধতি হচ্ছে গ্রাম, আয়তনের সিজিএস পদ্ধতি হচ্ছে কি সেন্টিমিটার কিউব। ঘনত্বের যদি আমাকে এসআই পদ্ধতিতে একক বার করতে বলে ভরের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কিলোগ্রাম, আয়তনের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি না মিটার কিউব। তাহলে ঘনত্বের সিজিএস আর এসআই পদ্ধতিতে একক জানতেও পারবো। তো এরপর যে বিভিন্ন তরল পদার্থের ক্ষেত্রে প্রত্যেকের ভর আমি একই নিলাম। প্রত্যেকের ভর যদি আমার ধ্রুবক থাকে, ভর যদি ধ্রুবক থাকে, ভর ইকুয়ালস টু কনস্ট্যান্ট যদি হয় ধ্রুবক থাকে তাহলে ডি ইকুয়ালস টু প্রত্যেকটা তরলের ক্ষেত্রে ইউনিভার্সাল ফর্মুলা আমরা কি লিখতে পারি ডি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ভলিউম আয়তন। তাহলে ডি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে হচ্ছে কি ধ্রুবক, বাংলায় লিখলাম ধ্রুবক গুণিতক 1/v লিখতে পারি। তাহলে ধ্রুবকটাকে যদি ওঠাতে চাই, ধ্রুবক কেন এসেছিল না এখানে সমানুপাতিক ছিল, ডান পক্ষে ধ্রুবক গুণ করে সমান এনেছিলাম। তাহলে এই ধ্রুবককে যদি আমি তুলে দিই তাহলে সমানটা কি হয়ে যাবে সমানুপাতিক হয়ে যাবে। তাহলে ডি প্রপোর্শনাল টু 1/v হয়ে যাবে। সমান চিহ্নটা এসছে কিভাবে না ডান পক্ষে একটা ধ্রুবক গুণ করেছি বলে। তাহলে এই ধ্রুবককে যদি আমি তুলে দিই তাহলে এই সমানটা কি হয়ে যাবে সমানুপাতিক হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ডি প্রপোর্শনাল টু 1/v মানে কি না ঘনত্ব যদি বৃদ্ধি পায় আয়তন কি হবে হ্রাস পাবে। ডি প্রপোর্শনাল টু 1 মানে কি ব্যস্তানুপাতিক। আমরা এই রিলেশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি এরা একে অপরের ব্যস্তানুপাতিক। তার মানে জলের ক্ষেত্রে যে 4 ডিগ্রি উষ্ণতায় আয়তন সর্বনিম্ন হয়েছিল সেই 4 ডিগ্রি উষ্ণতায় ঘনত্ব অবশ্যই সর্বাধিক। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা কি রেখেছিলাম না আয়তন সর্বনিম্ন। তাহলে এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি কি দেখব ঘনত্ব সর্বোচ্চ। তাহলে এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি কি দেখব ঘনত্ব সর্বোচ্চ। এতটা বাঁকাবো না, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনত্ব সর্বোচ্চ। তাহলে 4 ডিগ্রি উষ্ণতায় আয়তন সর্বনিম্ন। তাহলে এইখানটা আমরা কি দেখতে পাচ্ছি আয়তন সর্বনিম্ন 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ঘনত্ব সর্বোচ্চ। তাহলে এদিকে হচ্ছে কি উষ্ণতার অক্ষ আর এদিকে হচ্ছে কি ঘনত্বের অক্ষ, এদিকে হচ্ছে কি ঘনত্বের অক্ষ। ক্লিয়ার? তাহলে ঘনত্ব আর উষ্ণতার এটা গ্রাফ আর এটা হচ্ছে আয়তন আর উষ্ণতার গ্রাফ। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি? তো নেক্সট আসছে কি তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে। নেক্সট আসছে যে আমরা গতকাল সিজিএস এসআই পদ্ধতি ইত্যাদি দেখে এসেছিলাম। তো রাপ করে দিই এটা। গতকাল আমরা কি দেখে এসেছিলাম সিজিএস এসআই পদ্ধতি দেখে এসেছিলাম। তো সিজিএস এসআই পদ্ধতিকে আমরা কি বলে থাকি না সিজিএস এসআই পদ্ধতিকে আমরা মেট্রিক পদ্ধতি বলে থাকি। সিজিএস আর এসআই পদ্ধতিকে আমরা কি পদ্ধতি বলি মেট্রিক পদ্ধতি। তো এবারে কোশ্চেন হচ্ছে কি না এই সিজিএস এসআই পদ্ধতিকে আমরা দশমিক পদ্ধতি বলতে পারি কি ইয়েস অর নো। কোশ্চেনটাই ঠিক করে বোঝা যায়নি মনে হচ্ছে।
তো কোশ্চেনটা আমি লিখে লিখে করলে আশা করি বোঝা যাবে। দেখো, মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা যায় কেন? দেখো, মেট্রিক পদ্ধতি হচ্ছে কোনগুলো না, মেট্রিক পদ্ধতি হচ্ছে সিজিএস পদ্ধতি আর এসআই পদ্ধতি, এরাই হচ্ছে কি না মেট্রিক পদ্ধতি। তাহলে এই মেট্রিক পদ্ধতিকে আমি দশমিক পদ্ধতি যদি বলতে পারি, মেট্রিক পদ্ধতিকে যদি আমি দশমিক পদ্ধতি বলতে পারি, তাহলে দশমিক সিজিএস পদ্ধতিকে আমি দশমিক পদ্ধতি বলতে পারবো, আর এসআই পদ্ধতিকেও আমি দশমিক পদ্ধতি বলতে পারবো। কেন? সিজিএস আর এসআই পদ্ধতিকে আমরা কি বলে থাকি? মেট্রিক পদ্ধতি। তাহলে মেট্রিক পদ্ধতিকে যদি আমি দশমিক পদ্ধতি বলতে পারি, তাহলে এদেরকে আমি দশমিক পদ্ধতি বলতে পারবো। কোশ্চেন বোঝা গেছে? অ্যান্সার আমি কিভাবে করছিলাম না, মেট্রিক পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করে থাকি না, মেট্রিক পদ্ধতি যুক্তি দেখো, মেট্রিক পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করে থাকি? সাপোজ তোমাকে দিয়েছে যে 10 গ্রাম ভরে একটা বস্তু, তাহলে এই বস্তুটার ভরকে যদি আমাকে মিলিগ্রামে কনভার্ট করতে হয়, তাহলে আমি কি করি না, এই 10 গ্রামের সাথে 1000 কি করি? গুণ করে দিই, দিলেই কি হয়ে যায়? মিলিগ্রামে কনভার্ট হয়ে যায়। এই 10 গ্রামের বস্তুকে যদি আমাকে কিলোগ্রামে কনভার্ট করতে বলে, তাহলে আমি কি করব না 1000 দিয়ে ভাগ করে দেব, তাহলে কি হয়ে যাবে? 0.010। তাহলে তাহলে 10কে আমি 1000 দিয়ে ভাগ করতে এটাই পেয়েছি। ক্লিয়ার? তাহলে এত কিলোগ্রাম পেয়েছি। তাহলে আমি কি করলাম? গ্রাম থেকে মিলিগ্রামে বা গ্রাম থেকে কিলোগ্রামে আসতে গেলে আমি কি করেছি না, গ্রাম থেকে মিলিগ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করে দিয়েছি, গ্রাম থেকে কিলোগ্রামে আসতে গেলে 1000 দিয়ে আমি ভাগ করে দিয়েছি। তার মানে কি, গ্রাম থেকে মিলিগ্রামে যেতে গেলে দশমিকটাকে, এটা 10,000 হবে না, দশমিকটাকে আমি কি করেছি? 3 ঘর সামনে নিয়েছি। গ্রাম থেকে কিলোগ্রামে আসতে গেলে দশমিকটাকে 3 ঘর আমি পেছনে নিয়েছি। তার মানে খালি দশমিকটাকে সামনে পেছনে করেছি। আবার একটা লক্ষ্য করো, সাপোজ ধরো আমার কাছে আছে যে 20 ডেকামিটার, তাহলে ডেকামিটার থেকে যদি আমাকে সেন্টিমিটারে যেতে হয়, ডেকামিটার থেকে যদি আমাকে সেন্টিমিটারে যেতে হয়, তাহলে ডেকামি মি ডেসিমি সেমি, তাহলে ডেকামি মি ডেসিমি সেমি ক ঘর? 3 ঘর। তাহলে দশমিককে আমি কি করবো? দশমিক তো সামনের আছে, তাহলে 3 ঘর আমি সামনে নিয়ে চলে যাবো। তাহলে 20 তো অলরেডি থাকবে, তাহলে 3 ঘর সামনে নিয়ে যেতে গেলে আমি 3টা শূন্য বসালাম, সামনে দশমিক। এই ডেকামি থেকে যদি আমাকে কিমিতে আসতে হয়, তাহলে আমি কি করব না, ডেকামি থেকে কিমি, তাহলে কিমি হেমি ডেকামি, তাহলে কিমি হেমি ডেকামি, ডেকামিতে পৌঁছে গেলাম। তাহলে ক ঘর আমাকে ব্যাকে আসতে হবে? 2 ঘর ব্যাকে আসতে হবে। কিমিতে পৌঁছাতে হবে, তাহলে কিমিতে যদি পৌঁছাতে হয় হেমি ডেকামি, তো আরে যেটাতে পৌঁছাতে চাইছি বা যেখান থেকে শুরু করছি তাদের মধ্যে যে কোনো একটাকে তো আমাকে বাদ রাখতে হবে, তাই না? আর কিমি হেমি ডেকামি, তাই না? তো আমি যে কোনো একটা থেকে যে একটাতে যাবো, তাহলে ডেকামি থেকে হেমি কিমি, তাহলে 2 ঘর। তাহলে আমাকে দশমিকটাকে কি করতে হবে? 2 ঘর পিছনে নিয়ে নিতে হবে, তাহলে 0.20। তাহলে দশমিকটাকে শুধুমাত্র সামনে পেছনে করলেই আমরা ফাইনাল জায়গায় পৌঁছে যাচ্ছি। তাহলে মেট্রিক পদ্ধতিতে এই রিলেশনটাকেই তো আমরা কাজে লাগাই, আর এই রকম দশমিক পদ্ধতিকে সামনে পেছনে নিয়ে যাওয়ার প্রসেসটাকেই আমরা কি বলে থাকি? দশমিক পদ্ধতি। আমরা কি লিখবো? যেহেতু মেট্রিক পদ্ধতিতে গ্রাম থেকে মিলিগ্রাম বা গ্রাম থেকে কিলোগ্রামে আসতে হলে 1000 দিয়ে গুণ বা 1000 দিয়ে ভাগ করলেই অন্তিম এককে পৌঁছানো যায়। দশমিক অনুরূপে দশমিক পদ্ধতিতে গ্রাম থেকে মিলিগ্রামে যেতে হলে 3 ঘর পরে
দশমিক ডান দিকে সরাতে হয়, অর্থাৎ অর্থাৎ 1000 দিয়ে গুণ করার সমান। অতএব মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা যায়। আরে 3 ঘর সামনের দিকে সরানো মানে কি? 1000 দিয়ে গুণ করা। এই জন্য মেট্রিক পদ্ধতিকে আমরা কি বলতে পারি? দশমিক পদ্ধতি। আমি এই গ্রাম থেকে কিলোগ্রামটা আমি আর নিচে লিখিনি, অনুরূপে আমরা কি লিখতে পারি? গ্রাম থেকে কিলোগ্রাম। দেখো আমি এখানে গ্রাম থেকে কিলোগ্রামে আসাটা দেখাইনি, কিন্তু অনুরূপে আমি লিখতেই পারি যে গ্রাম থেকে কিলোগ্রামে আসতে গেলে আমাকে কি করতে হতো? দশমিককে 3 ঘর পেছনে আনতে হতো, মানে বাম দিকে সরাতে হতো, অর্থাৎ 1000 দিয়ে আমাকে ভাগ করতে হতো। তো সেই জিনিসটা তুমি এখানে অ্যাডও করতে পারো, অর্থাৎ আমরা কি লিখতে পারি না, অর্থাৎ মেট্রিক পদ্ধতিকে আমরা দশমিক পদ্ধতি বলতে পারি। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ঘটনা। আচ্ছা, এবারে রাফ করি। তো একটু উপর থেকে লিখলে এটা আমি লিখতে পারতাম। আচ্ছা, এবারে যেটা বলবো সেটা হচ্ছে কি, যে সব রাশির একক থাকে না, সব রাশি একক থাকে না। এটা কি ঠিক? সব রাশির একক থাকে কি থাকে না? একটা উদাহরণ নিই, সব রাশির একক থাকে কি থাকে না। যদি একটা উদাহরণ নেওয়া যায় তাহলে কিন্তু সব থেকে বেটার হয়। দেখো, সব রাশির একক থাকে কি? যুক্তি দাও। কিভাবে যুক্তি দিব বলো? দেখো, আমি ক্লাস 8-এ পড়ে এসেছি যে প্রতিসরাঙ্ক, যে প্রতিসরাঙ্ক আমরা কিভাবে বার করি না, প্রতিসরাঙ্ক বার করার প্রসেস হচ্ছে কি না, শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ, সাপোজ ধরো, সাপোজ নিয়ে কথা নয়, শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়ে থাকে না, শূন্য মাধ্যমে আলোর বেগ হয়ে থাকে কত না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এসআই তে। আর সিজিএস এ যদি চাইতো, যদি বেগের, এটা হচ্ছে এসআই ফর্মে, আর সিজিএস এ যদি চাইতো তাহলে আমরা কি লিখতাম? 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে আমাকে কি করতে হতো? দশমিককে 2 ঘর সামনের দিকে নিয়ে যাওয়া হতো, তার মানে কি 100 দিয়ে গুণ করতে হতো। 100 মানে আমি কি বলতে পারি? 10 স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার যদি হয়ে থাকে তাহলে 3 × 10⁸ ইন্টু 10 স্কোয়ার, তার মানে আমার কি হচ্ছে? পাওয়ারে 2 যোগ হয়ে গিয়ে কত আসছে? 3 × 10⁻10 এত সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মিটার থেকে সেন্টিমিটার নিয়ে গেলেই আমরা এসআই কে কোথায় কনভার্ট করলাম? এটা হয়ে গেল সিজিএস এ কনভার্ট হয়ে গেল। তো আমাদের মধ্যে জানা দরকার যে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, অন্য যে কোনো মাধ্যম একটা নিলাম, সাপোজ আমি নিলাম জল। জল মাধ্যমে আলোর বেগ কত না, 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইড বাই অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ কত? 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো, দুটোই বেগ, দুটো বেগের আমরা কি করেছি? অনুপাত করেছি। তাহলে উপরের একক আর নিচের একক একে অপরের সাথে কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। কেন? না, সমজাতীয় রাশির আমরা অনুপাত করেছি। তাহলে এ রাশিটাও যা, এ রাশিটাও তাই। এ রাশিটা হচ্ছে কি? বেগ, নিচের রাশিটাও বেগ। তাহলে দুটো সমজাতীয় রাশির অনুপাত করলে তাদের একক দুটো তো একই হবে। তাহলে একক দুটো একে অপরের সাথে কি হলো? ক্যান্সেল হয়ে গেল। তাহলে ক্যান্সেল হওয়ার পর বাকিটা পড়ে আছে কি? পাওয়ার গুলো কেটে দিলাম না, 3/2.5। তাহলে পয়েন্টকে উঠালে কি হবে? একটা শূন্য উপরে লাগলো, 5-এ কাটলাম, 5 × 5 = 25, 6, তাহলে 1.2। তাহলে 1.2, তাহলে প্রতিসরাঙ্ক দেখো, 1.2। দ্যাট মিনস এটা কেবলমাত্র একটা নাম্বার, একটা সংখ্যা। এর কোনো একক আছে কি? দেখো, একক নেই। একক তো আগে থেকেই কেটে গেছে, তাহলে একক আসবে কি করে? তাহলে এইরকম রাশি কেবলমাত্র সংখ্যা বিশেষ, এদের কোনো একক নেই, এদের কোনো একক নেই। তাহলে এদেরকে আমরা কি বলবো? যে একক বিহীন রাশি। তাহলে একক বিহীন রাশি কাকে বলবো?
না দুটি সমজাতীয় রাশির অনুপাতের ফলে যে রাশি গঠিত হয় তাকে আমরা বলবো এককবিহীন রাশি। তাহলে দুটো সমজাতীয় রাশির অনুপাতের ফলে যে রাশিটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক। এই প্রতিসরাঙ্ক হচ্ছে এককবিহীন রাশি। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি প্রতিসরাঙ্ক, বিকৃতি, আপেক্ষিক গুরুত্ব, আণবিক গুরুত্ব, এগুলো সবই হচ্ছে কি এককবিহীন রাশি। ক্লিয়ার হয়েছে? অসংখ্য উদাহরণ রয়েছে। তো সব রাশির একক থাকে না, তার একটা উদাহরণ আমরা নিলাম প্রতিসরাঙ্ক, তো আমরা প্রুভ করলাম। এছাড়া আমি লিখতে পারি পারমাণবিক, লিখে দিই পারমাণবিক গুরুত্ব, বিকৃতি, আণবিক গুরুত্ব, আঘু লেখা হয়, আণবিক গুরুত্বকে আঘু লেখা হয়ে থাকে। তাহলে ইত্যাদি হচ্ছে কি না এককবিহীন রাশির উদাহরণ। তো নেক্সট আমরা দেখতে চলেছি কি, নেক্সট আমরা দেখতে চলেছি যে আলোক বর্ষ কাকে বলে। তাহলে সিম্পল জিনিস আলোক বর্ষ। তাহলে যেগুলো বলছি সেগুলো কিন্তু পরীক্ষায় খুব এসে থাকে, তোমরা ডেফিনেটলি এখান থেকেও কভার করতে পারো, এর সাথে সাথে তোমরা বইও কভার করতে পারো। আমি এখানে লিখেও দিচ্ছি, লেখাটাকেও তোমরা নিজে ডিপিপি বানাতে পারো, সুন্দর করে ডেফিনেশন নিজেরাও দিতে পারো। দক্ষতা তো অবশ্যই থাকবে কম বেশি, কারণ 9-এ উঠেছো। তো আলোক বর্ষ, আলোক বর্ষ দেখো এক বছরে আলো যত দূর যায় তাকে আমরা কি বলবো আলোক বর্ষ। এক বছরে, সিম্পল ভাষা দিয়েছি, এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোক বর্ষ বলে। তাহলে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এইটা বলার অর্থ কি না আলো এক সেকেন্ডে 3 × 10⁸ মিটার পথ অতিক্রম করে। ক্লিয়ার? এক সেকেন্ডে। তাহলে এক বছরে কত পথ যাবে? আচ্ছা আগে ভালো করে দেখে নাও যে এক বছর সমান কি হয়ে থাকে না এক বছর মানে হচ্ছে 365 দিন। তাহলে 365কে আমি ঘন্টায় প্রকাশ করতে পারি, এত আওয়ার। তাহলে এই পরিমাণ ঘন্টাটাকে আমি মিনিটে প্রকাশ করতে পারি, 60 দিয়ে গুণ করে দিলে মিনিট। এই পরিমাণ মিনিটটাকে আমি সেকেন্ডে কনভার্ট করতে পারি, আবার একটা 60 দিয়ে গুণ করে দেব সেকেন্ড। তাহলে এক বছর সমান এত সেকেন্ড। তাহলে এত সেকেন্ডে কতটা পথ যাবে? এক সেকেন্ডে ভাই এতটা যায়। তাহলে এত সেকেন্ডে কত যাবে না এত সেকেন্ডে কত যাবে না ইন্টু 3 × 10⁸। তাহলে এক সেকেন্ডে যদি এত যায়, আমি যদি লিখি তাহলে এক বছরে যাবে কত না এক বছর সমান এত সেকেন্ড। আমি আর এখানে তুলছি না, 3 × 10⁸ ইন্টু 365 গুণিতক 24 গুণিতক 60 গুণিতক 60, এইটা গুণ করলে এত মিটার পথ যায়। ফাইনালি যে অ্যান্সারটা পাবে সেটা তোমরা লিখে নেবে। তাহলে এটাই হচ্ছে কি আলোক বর্ষ। ক্লিয়ার হচ্ছে? তাহলে আলোক বর্ষ আমরা কোথায় ব্যবহার করে থাকি? এই আলোক বর্ষ যে দূরত্ব, এত বিশাল দূরত্বটাকে আমরা কোথায় ব্যবহার করে থাকি? এক দুটি গ্রহের মধ্যে দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, দুটো গ্রহ থেকে নক্ষত্রের দূরত্ব, দুটো নক্ষত্রের মধ্যে দূরত্ব ইত্যাদি কেসে আমরা আলোক বর্ষ একক, এই বৃহত্তর একক, দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তর একক আমরা ব্যবহার করে থাকি। ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, এরপরে আমরা কি দেখব না মাত্রা দেখতে চলেছি। মাত্রা দেখো, মাত্রা কি? মাত্রা দেখব, তার সাথে মাত্রীয় সংকেত দেখব, আর কি দেখব? মাত্রীয় সমীকরণ দেখব। তিনটে জিনিস আমরা দেখব। পাঠে পাঠে তোমরা একটু লক্ষ্য করো। দেখো মাত্রা কি, দেখো গত লেকচারে আমরা কভার করেছি দৈর্ঘ্য, ভর, সময়, এদের একক আমরা সিজিএস পদ্ধতিতে একক আর এসআই পদ্ধতিতে একক, এসআই বলতে পারি বা এমকেএস বলতে পারি, যে পদ্ধতি নাও না কেন আমরা কভার করেছি। দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে একক কি দাঁড়াচ্ছিল? সেন্টিমিটার, এসআই পদ্ধতি হচ্ছে মিটার। ভরের হচ্ছে গ্রাম, এসআই পদ্ধতি হচ্ছে কিলোগ্রাম। সময়ের হচ্ছে সেকেন্ড, এসআই পদ্ধতি হচ্ছে সেকেন্ড। এই দৈর্ঘ্য, ভর, সময় এদের ইংরেজি নাম আমরা জানি লেন্থ। ভরের হচ্ছে মাস, সময়ের হচ্ছে টাইম। সুতরাং দৈর্ঘ্য, ভর, সময় এদের প্রতীক কি হিসাবে দাঁড়াচ্ছে? এদের প্রতীক, এই দৈর্ঘ্যকে আমরা কি প্রতীক দ্বারা প্রকাশ করব? চিহ্ন।
তার দৈর্ঘ্যকে আমরা এল চিহ্ন দ্বারা প্রকাশ করব, ভরকে আমরা এম চিহ্ন দ্বারা প্রকাশ করব, সময়কে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব, টি চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে প্রতীক তো আমরা বুঝতেই পেরে গেলাম। আরে দৈর্ঘ্য মানে হচ্ছে কি, দৈর্ঘ্য হচ্ছে একটা সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব, উল্টো পাল্টা দিকে ধ্যান দিলে চলবে না, সরল রৈখিক দূরত্ব। তো মাত্রা আমরা কিভাবে নির্ণয় করব? সাপোজ ধরো সরণ বলে কোনো একটা রাশি, সরণ, এই সরণ কি নির্দেশ করে না সরল রৈখিক দূরত্বকে নির্দেশ করে। একটু পরে পরে আমরা জানবো সরল রৈখিক দূরত্বকে নির্দেশ করে। তাহলে সরল রৈখিক দূরত্ব যদি নির্দেশ করে তাহলে সরণের মাত্রা কি দাঁড়ায়, এল। কারণ সরল রৈখিক দূরত্ব মানেই হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যর প্রতীক হচ্ছে কি এ। ক্লিয়ার হচ্ছে? যদি বেগ হয়ে থাকে, বেগ, বেগ, তাহলে বেগ যদি হয়ে থাকে তাহলে বেগের ক্ষেত্রে আমরা কি পাবো না বেগ হচ্ছে সরণ বাই সময়। বেগ সমান হচ্ছে কি, বেগ নির্ণয় করতে গেলে সরণকে সময় দ্বারা ভাগ করতে হয়। তাহলে সরণ হচ্ছে কি একটা সরল রৈখিক দূরত্ব, একটা সরল রৈখিক দূরত্ব বাই সময়। তাহলে সরল রৈখিক দূরত্ব যদি হয়ে থাকে তাহলে সরল রৈখিক দূরত্ব হচ্ছে কি এল। তাহলে এল বাই টি। সময়কে আমরা কি প্রতীক দ্বারা প্রকাশ করেছি, টি চিহ্ন দ্বারা প্রকাশ করেছি। তো এখান থেকে আমরা এককও বার করতে পারবো। দেখো সরলরৈখিক দূরত্ব, তাহলে বেগের সরলরৈখিক দূরত্ব মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতি একক হচ্ছে কি সেন্টিমিটার, সময়ের সিজিএস পদ্ধতি একক হচ্ছে কি সেকেন্ড, তাহলে সেন্টিমিটার বাই সেকেন্ড। তাহলে সেন্টিমিটার বাই সেকেন্ড, সেন্টিমিটার হচ্ছে কি দৈর্ঘ্য যার প্রতীক হচ্ছে এল, সেকেন্ড হচ্ছে কি দৈর্ঘ্য যার প্রতীক হচ্ছে টি, তাহলে এল বাই টি। তাহলে একে যদি সুন্দর করে যদি লেখা যায় এল টি টু দি পাওয়ার -1। কেন টি টু দি পাওয়ার, এখানে +1 ছিল, উপরে গেলে কি হবে -1। ক্লিয়ার হয়েছে? যে থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা ক্লোজ করে দিয়েছি। তাহলে এইরকম একক বিষয়টাকে আমরা বলবো মাত্রা। এরকম দুটো মৌলিক বিষয় যদি থেকে গিয়ে থাকে তখন কি আসে, মাত্রীয় সংকেত। যদি দুটো একের বেশি যদি এসে থাকে, মাত্রীয় সমীকরণ কখন আসবে, যখন একাধিক লব্ধ রাশি, একাধিক মৌলিক লব্ধ রাশি, মৌলিক রাশিও থাকবে লব্ধ রাশিও থাকবে, তাদের গুণফল যখন থাকবে। তাহলে বেগ একটা কি পাচ্ছি, মাত্রীয় সংকেত পাচ্ছি। আবার একটা দেখো যেমন করে ত্বরণ, ত্বরণ, ত্বরণ হচ্ছে কি না বেগ পরিবর্তন বা বেগ বৃদ্ধি বাই সময়। তো সিম্পল আমি লিখলাম বেগ বাই সময়, বেগ বৃদ্ধি আমি লিখতে পারি এখানটায় বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে বেগ বৃদ্ধি যদি হয় তাহলে বেগের একক কি, স্যার বেগের একক হচ্ছে সিজিএস এর সেন্টিমিটার। যদি আমি এই বেগের যদি এসআই পদ্ধতিতে একক নিতাম তাহলে কি আসতো, সময়ের এই যে সরলরৈখিক দূরত্ব একে আমাকে কি করতে হতো, এসআই পদ্ধতিতে একক নিতে হতো। এসআই পদ্ধতিতে সরলরৈখিক দূরত্ব বা দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার, তো মিটার বসাতো, ডিভাইডেড বাই কি সময়ের, সময়ের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে একক হচ্ছে সেকেন্ড, ডিভাইড বাই সেকেন্ড করতাম, তাহলে মিটার বাই সেকেন্ড। তাহলে বেগের সিজিএস পদ্ধতি থেকে একক হচ্ছে সেন্টিমিটার বাই সেকেন্ড, আর এসআই পদ্ধতি থেকে একক হচ্ছে মিটার বাই সেকেন্ড। তাহলে ত্বরণের যদি যে কোনো একটা পদ্ধতিতে আমি একক বসাতে পারি, সিজিএস হোক এসআই হোক, যদি আমি এসআই পদ্ধতির একক নিই তাহলে সময়েরও আমাকে এসআই পদ্ধতিতে একক নিতে হবে। তাহলে বেগের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার বাই সেকেন্ড, ডিভাইডেড বাই, বড় ডিভাইড রয়েছে, ডিভাইড বাই সেকেন্ড। তাহলে একে যেমন করে লব আর হরে ডিভাইড করেছি, একেও আমি লব আর হরে ডিভাইড করতে পারি। আর এ ভাগ চিহ্নের উপরে যেমন করে লব হরে ডিভাইড করেছি, ভাগ চিহ্নের নিচেও লব হরে ডিভাইড করে নিলাম। আচ্ছা তাহলে এটা আমরা কি লিখতে পারি, মিটার বাই সেকেন্ড ইন্টু 1 বাই সেকেন্ড লিখতে পারি, তার মানে মিটার বাই সেকেন্ড স্কোয়ার লিখতে পারি। তাহলে ত্বরণের এসআই পদ্ধতিতে একক চলে এলো মিটার বাই সেকেন্ড। তাহলে মিটার, মিটার হচ্ছে কি দৈর্ঘ্য যেটা সরলরৈখিক দূরত্ব, তার প্রতীক হচ্ছে এল, বসিয়ে দিলাম। সেকেন্ড সময়, তার প্রতীক হচ্ছে টি, ডিভাইডেড বাই টি, সেকেন্ড স্কোয়ার টু টি স্কোয়ার। তাহলে এখানে কিছু নেই মানে কি আছে প্লাস, তাহলে টি কে যদি আমি উপরে নিয়ে যাই এল টি টু, যে এল টি টু দি পাওয়ার -2 থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, ক্লোজড করে দেব। ক্লিয়ার? তাহলে ত্বরণের মাত্রীয় সংকেত বেরিয়ে গেল এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে মাত্রীয় সংকেত। যদি মাত্রীয় সমীকরণ জানতে চাই তখন কি করব, দেখো মাত্রীয় সমীকরণ যদি জানতে চাই তো একটু উপরের দিকে আমি করার চেষ্টা করি, আলোক বর্ষটাকে রাফ করে দিলাম, মাত্রীয় সমীকরণটাকে বোঝার চেষ্টা করো যে মাত্রীয় সমীকরণ কোনটা, কোনটা বলছে। সাপোজ ধরো বল সমান কি হয়ে থাকে, ভর গুণিতক ত্বরণ। আরে ক্লাস 8 আমরা এটাই তো জেনে এসেছি, F = ma, যদি মনে না থাকে ভর গুণিতক ত্বরণ। আচ্ছা তো বলের যদি আমাকে এসআই পদ্ধতিতে একক বার করতে হয় তো ভরেরও এসআই পদ্ধতিতে একক দরকার, ত্বরণেরও এসআই পদ্ধতিতে একক দরকার।
তো ভরের এসআই পদ্ধতিতে একক কি, না ভরের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কিলোগ্রাম, গুণিতক ত্বরণের এসআই পদ্ধতিতে একক এই মুহূর্তে বার করলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জায়গাটায় আমরা কি পেলাম, বলের এসআই পদ্ধতিতে একক তো অলরেডি পেয়ে গেলাম। যদি আমাকে সিজিএস এ বার করতে বলতো তাহলে ভরের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে কি গ্রাম, ত্বরণের সিজিএস পদ্ধতিতে একক কি আসতো, দেখো মিটারের জায়গায় কি বলতাম সেন্টিমিটার। বলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম, ভরের এসআই সিজিএস পদ্ধতিতে একক নেব। আরে বলের যদি সিজিএস পদ্ধতিতে একক যদি বার করতে চাইতাম তাহলে এখানটা আমরা কি লিখতাম সিজিএস, এখানে ভরের জায়গায় আমরা কি নিতাম সিজিএস, ত্বরণের জায়গায় আমি কি নিতাম সিজিএস এর একক নিতাম। তাহলে গ্রামের ক্ষেত্রে ভরের সিজিএস একক হচ্ছে কি গ্রাম, ত্বরণের সিজিএস একক আমরা কি নিতাম, দেখো ত্বরণের এসআই পদ্ধতি থেকে একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো সিজিএস পদ্ধতিতে কত হবে সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তো সিজিএস পদ্ধতিতে তেমন করে আমরা কি লিখতাম সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা কি পেতাম গ্রাম ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে বলের আমরা একক তো পেয়ে গেছি, মাত্রা দেখবে তো গ্রামের মাত্রা, এই গ্রাম হচ্ছে ভরকে বোঝাচ্ছে, ভরের প্রতীক চিহ্ন হচ্ছে এম, বসিয়ে দিলাম এম। সেন্টিমিটার দৈর্ঘ্যকে নির্দেশ করছে, প্রতীক হচ্ছে এল বসিয়ে দিলাম। সেকেন্ড সময়কে নির্দেশ করছে, টি প্রতীক বসিয়ে দিলাম, তাহলে সেকেন্ড স্কোয়ার তো টি স্কোয়ার। তো ফাইনালি আমি কি লিখতে পারি এম এল, আর স্কোয়ার মানে এখানটা কি আছে স্কোয়ার মানে +2, তো তাহলে এই টিটা যদি উপরে যায় তাহলে টি টু দি পাওয়ার -2 হয়। তাহলে বলের মাত্রা সংকেত কি পেলাম এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা এসআই পদ্ধতি যদি আসতে বলতো তাহলে আমরা কি মাত্রা সংকেত থেকে আলাদা পেতাম, মাত্রা সমীকরণটা কি আলাদা পেতাম। এটা হচ্ছে কি মাত্রা সমীকরণ, দেখো 1 2 3টা মৌলিক রাশিকে নিয়ে গঠিত হয়েছে, তখন আমরা মাত্রা সমীকরণ বলে দিচ্ছি, দুটো হলে মাত্রা সংকেত পর্যন্ত আসছে। তাহলে বলের ক্ষেত্রে আমরা কি লিখবো, যে কিলোগ্রাম হচ্ছে এম, কিলোগ্রাম হচ্ছে কি দেখো কিলোগ্রাম ভরকে নির্দেশ করছে যার প্রতীক হচ্ছে এম, মিটার সরলরৈখিক দৈর্ঘ্যকে প্রকাশ করছে যার প্রতীক হচ্ছে এল। সেকেন্ড সময়কে, সেকেন্ড দেখো এসআই পদ্ধতিতে সেকেন্ড দেখো সময়কে নির্দেশ করছে যার প্রতীক হচ্ছে টি, তাহলে টি সেকেন্ড স্কোয়ার, তাহলে স্কোয়ার, তার সামনে কিছু নেই মানে কি আছে প্লাস আছে, তাহলে একে আমরা কি লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার -2। তো সিজিএস পদ্ধতিতে যাই বা এসআই পদ্ধতিতে যাই মাত্রা সমীকরণ কিন্তু একই আসতে চলেছে, প্রত্যেক রাশির ক্ষেত্রে একই আসবে, উল্টো কোনো জিনিস আসবে না, বিপরীত কিছু আসবে না। তো আজকে আমরা মাত্রা সমীকরণ পর্যন্ত জানলাম, এরপরে নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে পরিমাপ, যে কিভাবে আমরা পরিমাপ করব। ক্লিয়ার?